দ্বাদশ শ্রেণীর প্রতিটি ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে কবি মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি থেকে আমি কয়েকটি প্রশ্ন ধরে ধরে তোমাদের সামনে আলোচনা করছি, তোমরা মন দিয়ে শুনবে। আমি প্রথম প্রশ্ন আলোচনা করছি যে ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন? কি বললাম? ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন? এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন? এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন? 5 নম্বরের প্রশ্ন আমি তোমাদের সামনে আলোচনা করছি। যে ক্রন্দনরতা বলেছেন কেন, এই ক্রন্দনরতা বলার কারণটা কি? আমরা বলতে পারি, আলোচনা করছি সময় সচেতন কবি মৃদুল দাশগুপ্ত ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় বিপন্ন সমাজের ছবি তুলে ধরেছে, বিপন্ন সমাজের কথা তুলে ধরেছে। বিপন্ন আজ স্বদেশ, বিপন্ন স্বদেশের সহোদর সহোদরা, স্বদেশ মাতার একমাত্র সন্তান নিহত হয়েছে। তার মৃত্যু কবির চিত্তকে বিক্ষুব্ধ করে তোলে। দেশ জননীর আরেক সন্তান, একটি মেয়ে নিখোঁজ হয়ে যায়, তারই ছিন্ন ভিন্ন মৃতদেহ জঙ্গলে পাওয়া যায়। মানুষের পাশবিক লালসা আর নিপীড়নে সে ক্ষতবিক্ষত হয়েছে। সন্তানের এই অস্বাভাবিক নারকীয় মৃত্যু জননীকে ব্যথাতুর করে তোলে। জননী সন্তানের মধ্যে আত্মপ্রতিষ্ঠা চান, সন্তানের মধ্যেই বেঁচে থাকেন। কিন্তু সেই সন্তানের উপর যখন প্রবল অত্যাচার নেমে আসে, সেই সন্তানের উপর যখন প্রবল পীড়ন নেমে আসে, সেই সন্তানের উপর যখন পাশবিক অত্যাচার নেমে আসে, তা তার সন্তানের মর্মন্তুদ কারণ হয়ে ওঠে। তখন জননী বেদনার্ত কান্না, স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া। এই কারণে জননী ক্রন্দনরতা। আরো সহজভাবে বলতে গেলে বলা যায় যে ক্রন্দনরতা বলার কারণ যে তিনি বিপন্ন সমাজের কথা তুলে ধরেছেন। আজকে বিপন্ন স্বদেশ, আজকে স্বদেশের সহোদর সহোদরা, তার এক ছেলে নিহত, একটি মেয়ের ক্ষতবিক্ষত দেহ পাওয়া গেছে জঙ্গলের মধ্যে, তার উপরে পাশবিক অত্যাচার করা হয়েছে। এই পাশবিক অত্যাচার, এই সন্তানের মৃত্যু কোনো মাই সহ্য করতে পারেন না। সেই কারণে সন্তানকে হারিয়ে, সেই মেয়ের ক্ষতবিক্ষত দেহ জঙ্গলে দেখতে পেয়ে, সেই ব্যথা সহ্য করতে না পেরে মা কাঁদছে। তাহলে মার কান্নার কারণ কি আমি তোমাদেরকে বললাম। পরেরটা কি, এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছে? তাহলে এই যে তার সন্তানটা বিপন্ন, স্বদেশ আজকে বিপন্ন, দেশ মাতা আজকে বিপন্ন। শুধু আমার মানা, স্বদেশ মাতা, এখানে ব্যাপক অর্থে, বৃহত্তর অর্থে স্বদেশ মাতা। সেই স্বদেশ মাতার সন্তানের আজকে বিপন্ন, সমাজ বিপন্ন, মা আজকে বিপন্ন। এই বিপন্ন সমাজের ছবি কবি আমাদের সামনে তুলে ধরেছেন। সন্তান মরে গেছে, মেয়ের ক্ষতবিক্ষত দেহ জঙ্গলে পাওয়া গেছে, মানুষের পাশবিক লালসা আর নিপীড়নে সে ক্ষতবিক্ষত। এই দৃশ্য দেখে কোনো মা চুপ থাকতে পারেন না।
তাই তিনি কাঁদছেন। এবং এই পরিস্থিতিতে কবির কি করা উচিত, কবি কি করতে পারেন, আমি আগের দিন আলোচনা করেছি, আজও আমি বলছি। এই সমাজ সচেতন, এই সময় সচেতন কবি ক্রন্দনরতা জননীর পাশে, এই স্বদেশ মাতার পাশে থেকে প্রতিবাদী সত্তায় বিক্ষোভে উত্তাল হয়ে উঠতে চান। যে বিপন্ন দেশ মাতা, স্বদেশ মাতার পাশে থেকে প্রতিবাদী সত্তায় তিনি বিক্ষোভে সামিল হতে চান। না হলে তার লেখালেখি, গান গাওয়া, ছবি আঁকা একেবারে নিরর্থক হয়ে যাবে। মানুষের প্রতি ভালোবাসা, সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধে কবিতার জাগ্রত বিবেক নিয়ে মানুষের পাশে ও জননীর পাশে থাকা উচিত বলে মনে করেন। তিনি একজন সমাজ সচেতন, তিনি একজন শিল্পী, তিনি একজন কবি, তিনি একজন লেখক। মায়ের এই সংকটকালে তিনি চুপচাপ থাকতে পারেন না। তাহলে তার লেখালেখি, গান গাওয়া, ছবি আঁকা সমস্ত কিছু নিরর্থক। মানুষের প্রতি তাদের একটা দায়বদ্ধতা থাকে। কবি, শিল্পী, বুদ্ধিজীবীদের মানুষের প্রতি, সমাজের প্রতি একটা দায়বদ্ধতা থাকে। সেই মানুষের প্রতি ভালোবাসা, সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধে কবি জাগ্রত বিবেক নিয়ে মানুষের পাশে, বিপন্ন স্বদেশ মাতার পাশে কবি দাঁড়াতে চান এবং দাঁড়ানো উচিত বলে কবি মনে করেন। কবি হিসাবে তিনি তার বিবেককে বারুদের মতো কবিতায় পুঞ্জীভূত রাখা উচিত বলে মনে করেছেন। কবি হিসাবে কবিতার বিবেককে বারুদের মতো কবিতায় পুঞ্জীভূত রাখা উচিত বলে মনে করেছেন। তা আমি আলোচনা করলাম যে ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন, এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন, আমি আলোচনা করলাম। আমি পরের প্রশ্ন আলোচনা করছি তোমাদের সামনে, ভালো করে মন দিয়ে শুনবে কিন্তু। পরের প্রশ্ন হচ্ছে, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিধার চেয়ে? এই আমিটা কি? আমিটা হচ্ছে সময় সচেতন, সমাজ সচেতন কবি মৃদুল দাশগুপ্ত। কেন তিনি এ কথা বলছেন? বলছে আমি কি তাকাবো আকাশের দিকে, আমিটাকে, আমিটা হচ্ছে এখানে কবি স্বয়ং। কেন বলছেন, কোন প্রসঙ্গে বলেছেন? যে আমরা যদি আকাশের দিকে চেয়ে ভগবান তুমি এর বিচার করো, তাহলে আমাদের এটা অসহায়তাকে প্রকাশ করে এবং আমাদের দৈব নির্ভরতা প্রকাশ করে। আমরা কি তাই করবো না? তাহলে আমিটাকে, আমি হচ্ছে কবি মৃদুল দাশগুপ্ত, সময় সচেতন কবি মৃদুল দাশগুপ্ত। কেন কেন তিনি বলছেন যে স্বদেশ মাতা একটি মেয়ে নিখোঁজ হয়, তার ছিন্ন ভিন্ন দেহ পাওয়া যায় জঙ্গলে। এই দেখে কবি তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। যে স্বদেশবাসী এই নিখোঁজ মেয়েটি অত্যাচারী মানুষের পাশবিক লালসার শিকার। তার এই মৃত্যু নারকীয় বিভৎসতা প্রকাশ করে। এই নারীঘাতী অত্যাচার সংবেদনশীল কবিকে স্তম্ভিত ও আলোড়িত করে। তিনি যুক্তিবাদী ও বাস্তববাদী, সুতরাং তিনি অন্যায়ের প্রতিকার চেয়ে
আকাশের দিকে চেয়ে বিধাতার প্রতি আস্থাশীল নন। বিধাতার কাছে বিচার চেয়ে তিনি চুপচাপ থাকতে পারেন না। তিনি এই নারীঘাতী বিবস্ত্রতার বিচার চান জনতার আদালতে, জনগণের আদালতে, মানুষের আদালতে। বলে কবি যুক্তিবাদী ও বাস্তববাদী, সুতরাং তিনি এই প্রতিকারের, অন্যায়ের প্রতিকারে আকাশের দিকে চেয়ে বিধাতার বিচারের মুখাপেক্ষী হয়ে থাকতে পারেন না। যেদিনকে ভগবান বিচার করবে সেদিনকে ফল পাবো, এই মুখাপেক্ষী হয়ে তিনি থাকতে পারেন না। তিনি জানেন যে বিধাতা হচ্ছে একটা কাল্পনিক, তাই আকাশচারী ও নেপথ্যচারী নিয়তিবাদের কবি মোটেও বিশ্বাস করেন না, কবি মোটেও আস্থাশীল নন। কারণ কবি জানেন বিধাতা একটা হচ্ছে একটা কাল্পনিক শক্তি, বাস্তবে কিছু নেই। তাই আকাশচারী, নেপথ্যচারী, নিয়তিবাদের কবি মোটেই আস্থাশীল নন, বিশ্বাসী নন। তিনি এই নরঘাতী, নারীঘাতী বিভৎসতার বিচার চান মানুষের আদালতে, জনতার আদালতে। সেই লক্ষ্যে তিনি তার প্রতিবাদী সত্তা নিয়ে, তিনি তার বিবেককে বারুদের মতো কবিতায় জাগরুক রাখতে চেয়েছেন। তিনি এর বিচার চেয়েছেন জনতার আদালতে, জনগণের আদালতে, মানুষের আদালতে। সেই লক্ষ্যে প্রতিবাদী সত্তা নিয়ে তিনি তার বিবেককে বারুদের মতো কবিতায় জাগরুক রাখতে চেয়েছেন। তাহলে দুটো কোশ্চেন বললাম। ক্রন্দনতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনতা বলেছেন কেন? এই পরিস্থিতিতে কবি কি করণীয় বলে মনে করেছেন? পরেরটা আলোচনা করলাম, আমি কি তাকাবো আকাশের দিকে। আমি পরের বস্তু আলোচনা করবো, তোমরা মন দিয়ে তোমরা শুনবে। আশা করি তোমাদের কাছে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। তারপর আছে আমি তা পারি না। দেখবে তোমরা বইতে আছে আমি তা পারি না। কে পারেন না? তার না পারার কারণ কবিতায় কিভাবে ব্যক্ত হয়েছে, আলোচিত হয়েছে, তা আলোচনা করো। আমি তা পারি না, আমি বলতে কে? আমি আগের প্রশ্ন আলোচনা করলাম যে সময় সচেতন, সমাজ সচেতন কবি মৃদুল দাশগুপ্ত পারেন না। না পারার বেদনা কিভাবে কবিকে আলোড়িত করেছে আমরা সেই সম্বন্ধে আলোচনা করছি। আমাদের এই কবিতায় আমরা দেখতে পাই যে স্বদেশবাসীর একটি নিখোঁজ মেয়েকে ছিন্ন ভিন্ন অবস্থায় জঙ্গলে পাওয়া যায়। পাশবিক লালসার শিকার হচ্ছে মেয়েটি, পাশবিক লালসার শিকার মেয়েটি। এই ঘটনা সংবেদনশীল কবিকে আলোড়িত, স্তম্ভিত করে। এই অবস্থায় কবি আকাশের দিকে বিধাতা পুরুষের কাছে বিচার চেয়ে চুপচাপ হয়ে থাকতে পারেন না। কারণ কবি জানেন বিধাতা একটি কাল্পনিক, আকাশচারী ও নেপথ্যচারী। যদি তিনি বিধাতা পুরুষের কাছে বিচার চেয়ে চুপচাপ বসে থাকেন তাহলে তার সামাজিক দায়বদ্ধতাকে অস্বীকার করা হয়। কবি মনে করলেন আমি কোনো প্রতিবাদ করবো না, আমি ভগবান তুমি এর বিচার করো, যারা এটা করেছে তাদের তুমি বিচার করো। এই বলে, এই ভেবে কবি যদি চুপচাপ থাকেন তাহলে তার মানুষের প্রতি, সমাজের প্রতি যে দায়বদ্ধতা তা অস্বীকার করা হয়। বাস্তববাদী, সমাজ সচেতন কবি
নিজের প্রতিবাদী সত্তাকে সক্রিয় ও সংহত করে মানুষের আদালতে এই নারীঘাতী বীভৎসতার বিচার চান। তার প্রতিবাদী সত্তাকে সক্রিয় করে সংহত করে মানুষের দরবারে, মানুষ জনতার দরবারে তিনি এই নারীঘাতী বিচার চান। তা না হলে মানুষের প্রতি তার ভালোবাসা, সামাজিক দায়বদ্ধতা, মানবিক মূল্যবোধ ব্যক্ত করতে তিনি ব্যর্থ হবেন। আজকে বিপন্ন স্বদেশ ও ক্রন্দনরতা জননীর পাশে থেকে সামাজিক মানুষ হিসাবে জাগ্রত বিবেককেই তার প্রতিষ্ঠা করে তোলে, জাগ্রত বিবেকই তাকে প্রতিষ্ঠা করে তোলে। আর কবির এই প্রতিবাদ জেগে ওঠে কবিতায়। তিনি লাঠি নিয়ে মারতে পারবেন না, তিনি কি গন্ডল করতে পারবেন না, তার এই প্রতিবাদ জেগে ওঠে কবিতায়। কবির বিবেক বিস্ফোরণের আগে বিস্ফোরণের উপকরণ বারুদ হয়ে কবিতায় পুঞ্জীভূত থাকে। কবির বিশ্বাস, কবির প্রত্যয় বিপন্না দেশমাতার আর্তবেদনায় আলোড়িত। কবির এই কাল চেতনা না থাকলে তার সাহিত্য চর্চা নিরর্থক হয়ে যাবে। তিনি যদি তার সামাজিক দায়বদ্ধতা, মানবিক মূল্যবোধ সমস্ত কিছু বিসর্জন দিয়ে কর্তব্যতা জননীর পাশে তিনি না দাঁড়ান, তাহলে তার এই যে কাল চেতন গল্প, সাহিত্য চর্চা সমস্ত নিরর্থক হয়ে যাবে। তাই কবির বিবেক বিস্ফোরণের আগে বিস্ফোরণের উপকরণ বারুদ হয়ে কবিতায় পঞ্জীভূত হয়ে থাকতে চান। কবির এই প্রতিবাদ জেগে ওঠে কবিতায়। কবি যেটা পারেন, আমি তা পারি না। কে পারেন না? কবি পারেন না। না পারার বেদনা কবি কিভাবে কবিকে আলোকিত করেছে আমরা গল্প অবলম্বনে আলোচনা করলাম। ক্রন্দনরতা জননীর পাশে আমি এই 3টি কোশ্চেন তোমাদের সামনে আলোচনা করলাম। আমার আলোচনা তোমরা শুনে থাকলে আর এই 3টে কোশ্চেন তোমরা যদি মন দিয়ে যদি শোনো, আশা করব আর কোনো কোশ্চেন তোমাদের অসুবিধা হবে না, তোমরা সমস্ত কোশ্চেনের উত্তর দিতে পারবে। তবুও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে, শ্রেণী পঠন শুরু হলে আমাকে শ্রেণীকক্ষে জিজ্ঞাসা করবে, আমি অবশ্যই তোমাদেরকে আবার বুঝিয়ে দেব। তোমরা ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, তোমরা মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।